গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জলপদ্ম। আজ পঞ্চম এবং শেষ পর্ব। চিন্তার তেমন সময় পাওয়া গেল না। পর্দা ঠেলে মাহিন ঢুকল। নাসিমকে দেখে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। নাসিম তার সাজিয়ে রাখা কথার একটাও বলতে পারল না। মাহিন তীক্ষ্ণ গলায় বলল, আপনার সাহস তো কম না, আপনি আবার এসেছেন? নাসিম হকচকিয়ে গেল। এই জাতীয় আক্রমণ তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। মাহিন বলল, আমি আপনার কথা শুনে ওই দিনই বাবার কাছে গিয়েছিলাম। বাবা আকাশ থেকে পড়েছেন। অনেক ঝামেলা করে তিনি আপনাদের কাজ পাইয়ে দিয়েছিলেন, আর এইভাবে তার নামে আজে বাজে কথা ছড়িয়ে আপনি তার প্রতিদান দিচ্ছেন? এত সাহস আপনার? হইচই শুনে বুড়ো ভদ্রলোক আবার ঢুকলেন। বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে বৌমা? মাহিন কাঁদো কাঁদো গলায় বলল, দেখুন না বাবা, এই লোক আমাকে অপমান করার চেষ্টা করছে। বাবার নামে আজে বাজে কথা বলছে আমার কাছে। বুড়ো তীক্ষ্ণ গলায় বলল, কি চাও হে ছোকরা, কি ভেবেছ? মতলবটা কি? পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেব? বোমা, লালবাগ থানার নম্বরটা কত বলো তো? অতি দুঃখেও নাসিমের হাসি পেল। বুড়ো একজন মানুষের ভয় দেখানোর কি ছেলে মানুষই চেষ্টা। বৌমা, লালবাগ থানার নম্বরটা কত বলো তো? ভাবটা এরকম যে তাদের আদরের বৌমা অবসর সময়ে সব থানার নম্বর মুখস্থ করে বসে থাকে। এটাই হচ্ছে আদরের বৌমার হবি। নাসিম মিষ্টি করে হাসল। হাসিতে যদি কাজ হয়। হল না। বুড়ো আরও রেগে গেল। ছোকরা, তোমার গায়ের চর্বি পানি বানিয়ে ছাড়ব। বোমা, লালবাগ থানার ওসিকে টেলিফোনে ধরো, বলো খায়রুল ইসলাম কথা বলবেন। নাসিম বলল, স্যার আপনি বেশি রেগে গেছেন। এই বয়সে বেশি রেগে যাওয়াটা ঠিক হচ্ছে না। স্ট্রোক এখন ডাল ভাত হয়ে গেছে। বিশেষ করে আপনার মতো দুধ ঘি খাওয়া মানুষের জন্য তো রাগ করা খুবই রিস্কি। শাট আপ ইউ স্কাউন্ড্রেল! আমি তো শাট আপ করেই আছি, চিৎকার যা করার আপনিই করছেন। সন অফ আ বিচ! বলে কি? বোমা, টেলিফোনটা দেখি। নাসিম হেসে ফেলল। হাসতে হাসতে বলল, মাহিন, তুমি বুড়ো মিয়াকে টেলিফোনটা দাও। বুড়ো মিয়া কোথায় টেলিফোন করতে চায় করুক। আর শুনুন বুড়ো মিয়া, আমি একা এখানে আসিনি, দলবল নিয়ে এসেছি। মাল মশলা নিয়ে অপেক্ষা করছে। হইচই শুনলে ওপরে চলে আসতে পারে। ওপরে চলে এলে আপনাদের সামান্য অসুবিধে হতে পারে। বুড়ো এবং তার বৌমা দুজনেরই মুখ শুকিয়ে গেল। নাসিম পকেট থেকে সিগারেট বের করতে করতে খুব স্বাভাবিক গলায় বলল, যেন ঘরোয়া আলাপ করছে, মাহিন শোনো, তোমাকে এবং তোমার বাবাকে 48 ঘন্টা সময় দিলাম। এখন বাজে 11:35। বুধবার 11:35-এর মধ্যে আমাদের অফিসে টাকা পয়সা পৌঁছে দিতে হবে। এটা তুমি তোমার বাবাকে বলবে। আমি এমনিতে অত্যন্ত মধুর স্বভাবের মানুষ, আশা করি ইতিমধ্যে তা বুঝতে পেরেছ। কিন্তু বুধবার 11:35-এর পর মধুর স্বভাব নাও থাকতে পারে। চলি কেমন? বুড়ো মিয়া, চলি। আমার সঙ্গে 3টা জর্দার কৌটো আছে, ব্যবহার করলাম না। যদিও আপনার ব্যবহারে বেশ বিরক্ত হয়েছি। আজকের মতো বিদায় হচ্ছি। ও মাহিন, ভালো কথা, এই রজনীগন্ধাগুলি তোমার জন্য এনেছিলাম, রেখে দাও। এগুলো দেখতে আসলের মতো হলেও আসল না, গন্ধবিহীন রজনীগন্ধা। এর ডাঁটাগুলি তরকারি হিসেবে খাওয়া যায়, ঝাল ঝাল করে রান্না করতে হবে, চেষ্টা করে দেখতে পারো। নাসিম মুখ ভর্তি করে ধোঁয়া ছাড়ল। মধুর ভঙ্গিতে হেসে ঘর থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে কয়েকবার শীষ দেবারও চেষ্টা করল। পেছন থেকে কেউ কোনো শব্দ করল না। নাসিম বলেছিল নিচে তার দলবল আছে। দলবল বলতে বাবু একা। সে রাস্তার পাশের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখে চা খাচ্ছিল। নাসিমকে দেখে চায়ের কাপ রেখে এগিয়ে এলো। কিছু হয়েছে? না, ভয় দেখিয়ে এসেছি। সে কি, কি ভয় দেখালি? কোনো টেকনিকই যখন কাজ করছে না তখন ভয় টেকনিকটাই ট্রাই করলাম। বাবু চিন্তিত মুখে বলল, আমার মনে হচ্ছে তুই একটা ঝামেলা বাঁধিয়েছিস। টাকা উদ্ধারের কোনো আশায় আমি দেখছি না। টাকা ঠিকই উদ্ধার হবে, যে অসুখের যে ওষুধ। বুধবারের আগেই দেখবি টাকা পয়সা সব দিয়ে গেছে। বুধবার কেন?
বুধবার পর্যন্ত ওদের সময় দিয়েছি, 48 আওয়ার টাইম। ধর সিগারেট নে। তুই মুখ এমন শুকনো করে রেখেছিস কেন? ভয় পাচ্ছিস নাকি? আরে ভয়ের কিছু নেই। আমার তো মনে হয় ভয়ের অনেক কিছুই আছে। তোর মতো ভিতুর ডিম নিয়ে কাজ করা মুশকিল। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভীতুদের কোনো স্থান নেই। বর্তমান কালটা হচ্ছে শক্তের। যে অন্যকে ভয় দেখাতে পারবে সেই টিকে থাকবে, অন্যরা পারবে না, তাদের স্থান হবে নর্দমায়। কি বলে ওদের ভয় দেখালি? কি বলেছি নিজেরও মনে নেই, তবে বুড়ো এক লোক ছিল, তার আক্কেল গুড়ুম হয়ে গেছে, হাত থেকে বই পড়ে গেছে, মনে হয় লুঙ্গিও ভিজে ফেলেছে। তুই হাসছিস, আমার কিন্তু ভয় লাগছে। ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই বাক্যটি বিকেল নাগাদ মিথ্যে প্রমাণিত হল। পুলিশ এসে বন এন্টারপ্রাইজের অফিস থেকে নাসিমকে ধরে নিয়ে গেল। হাসান খুব অবাক হয়ে লক্ষ্য করল ইলা অন্তুর মৃত্যু সংবাদ খুব সহজভাবে গ্রহণ করেছে। তার মধ্যে কোনো রকমের উত্তেজনা বা উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। হাসান ভেবেছিল ইলা জানতে চাইবে কিভাবে মারা গেল, কখন মারা গেল। ইলা সেদিক দিয়ে গেল না, সে শুধু ঠান্ডা চোখে তাকিয়ে রইল। জানতে চাইলে হাসান বিপদে পড়ত, কারণ সে নিজেও পুরোপুরি জানে না। ভাবি, ডেড বডি কি নিয়ে আসব? না, তোমার ভাই চান না। তুমি তো এই বাসার ঠিকানা হাসপাতালে দিয়ে আসনি, তাই না? জি না, আমি ভর্তি করবার সময় শুধু লিখেছিলাম জিগাতলা, ঢাকা। ওর অবস্থা খারাপ ছিল, এত কিছু লেখার সময় ছিল না। ঠিকানা না দিয়ে ভালোই করেছ, তোমার ভাই খুশি হয়েছে। ডেড বডি কি হাসপাতালেই থাকবে? থাকুক, তোমার ভাই বলেছে বেওয়ারিশ লাশের জন্য ওদের অনেক ব্যবস্থা আছে। ভাবি, আমি তাহলে যাই। একটু দাঁড়াও, তোমার জন্য আমি সামান্য একটা উপহার কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। ইলা শার্টের প্যাকেটটা হাসানের দিকে বাড়িয়ে দিল। হাসান অবাক হয়ে প্যাকেটটা নিল। আমি তো তোমার মাপ জানি না, অনুমানে কিনেছি, পরে দেখো হয় কিনা, না হলে বলবে, আমি তোমাকে নিয়ে গিয়ে বদলে নিয়ে আসব। হাসান ধন্যবাদ সূচক কিছু বলতে গেল, বলতে পারল না। সে কিছুই বুঝতে পারছে না, আজ এই চমৎকার মেয়েটা এমন আচরণ করছে কেন। ইলাকে আজ তার কাছে লাগছেও অন্যরকম, মুখ ফোলা ফোলা, চোখের নিচে কালি পড়েছে। হাসানের খুব ইচ্ছা করছে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? জিজ্ঞেস করতে পারছে না। ভাবি, যাই। আচ্ছা যাও। হাসান গেল না, দাঁড়িয়েই রইল। ইলা বলল, কিছু বলবে হাসান? জি না। আমি তোমার চাকরির কথা তোমার ভাইকে বলিনি কিছু, ওকে বললে কোনো লাভ হবে না। আমি অন্য একজনকে বলবো, তাকে বললে কাজ হবে। যাকে বলবো তার ক্ষমতা খুবই সামান্য, তবু উনি কিছু না কিছু জোগাড় করে দেবেন। কার কথা? কবে কথা বলবেন? খুব শিগগিরই বলবো। আপনি বরং একটা চিঠি লিখে দিন, আমি হাতে হাতে দিয়ে আসব। আমি এখানে আর থাকতে পারছি না ভাবি। আচ্ছা, তুমি একটু ঘুরে এসো, ঘণ্টাখানিক পর খোঁজ নিও, আমি লিখে রাখব। জি আচ্ছা। ইলা দরজা বন্ধ করল, সঙ্গে সঙ্গে চিঠি নিয়ে বসল না। চোখে মুখে খানিকটা পানি দিল, রান্নাঘরে ঢুকে চায়ের পানি বসাল। চা খেতে ইচ্ছা করছে। চুলায় চায়ের পানি ফুটছে। সে গিয়ে অন্তুর বেতের সুটকেসটা খুলল। এই সুটকেসটা ইলার, সে অন্তুকে দিয়েছে। সুটকেসটা খুব সুন্দর করে গোছানো। যেসব জিনিস অন্তুর মনে ধরেছে সবই সে সুটকেসে তুলে রেখে দিয়েছে। চায়ের একটা চামচ ভেঙে গিয়েছিল, চামচের সেই মাথা অতি যত্নে তুলে রাখা হয়েছে। জামানের জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল, নতুন ফিতা কিনেছে। পুরনো ফিতা ফেলে দিয়েছিল, সেই ফেলে দেয়া ফিতাও সুটকেসে রাখা আছে। ইলা যে 5 টাকার নোটটা দিয়েছিল সেটা একটা খামে ভরা। ইলা তার একটা ছবিও খুঁজে পেল, ছবির অর্ধেকটা ছেঁড়া। তার এবং জামানের পাশাপাশি বসে তোলা বিয়ের সময়কার ছবি। কোত্থেকে অন্তু পেয়েছে কে জানে। ছবির একটি অংশ সে নষ্ট করে ফেলেছে, প্রিয় অংশটি রেখে দিয়েছে।
ছেলেটির নিশ্চয়ই বাবা আছে, মা আছে, ভাই বোন আছে। মরবার সময় তাকে মরতে হয়েছে একদল অপরিচিত মানুষদের মধ্যে। ইলা পাশে থাকলে কি লাভ হতো? সে কি বলতে পারত, অন্তু মিয়া শোনো, এই পৃথিবী তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কষ্ট তোমার প্রাপ্য ছিল না, আমি পৃথিবীর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, নাও তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো। পৃথিবী ছেড়ে যাবার সময় অতি প্রিয় একজন কাউকে জড়িয়ে ধরে থাকতে হয়। ইলা সুটকেস বন্ধ করে উঠে গেল, চা বানাল, শান্ত ভঙ্গিতে চা খেয়ে চিঠি লিখতে বসল। সে অনেকদিন ভেবেছে নাসিম ভাইকে একটা চিঠি লিখবে, একটি চিঠি, প্রথম এবং শেষ। সেই চিঠি আজই লেখা হোক। ইলা নিজের সুটকেস খুলল। এখানে চিঠি লেখার জন্য খুব দামি কাগজ আছে, খাম আছে, কলম আছে, কোনোটাই কখনো ব্যবহার করা হয়নি। ইলা চিঠি শুরু করল খুব ঘরোয়া ভঙ্গিতে। নাসিম ভাই, আমার সালাম নিন। চিঠি দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। জরুরি কারণে লিখতে বাধ্য হচ্ছি। যে ছেলেটা চিঠি নিয়ে আপনার কাছে যাচ্ছে সে খুব সমস্যায় আছে। আপনি তার কোথাও থাকার ব্যবস্থা করে দেবেন এবং কোন একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেবেন। কিভাবে করবেন তা আমি জানি না। বুঝতে পারছি, চিঠি এই পর্যন্ত পড়েই আপনি আমার উপর খুব রেগে গেছেন। চেঁচিয়ে বাবুভাইকে বলছেন, ইলাটার যে মাথা খারাপ তা তো জানতাম না, আমার নিজের নেই ঠিক, আমি অন্যকে কি চাকরি দেব? আমি জানি একটা কিছু ব্যবস্থা হবেই। তাছাড়া শুনলাম আপনারা ভাতের হোটেল দিচ্ছেন, সেখানেও একটা ব্যবস্থা তার হতে পারে। সে না হয় বাজার থেকে চাল কিনে আনবে, আপনারা দুই বন্ধু সেই চাল ফুটিয়ে ভাত করবেন, সেই ভাত বিক্রি হবে। আপনি নিশ্চয়ই রাগ করছেন। আমি ঠাট্টা করছি। আপনার সঙ্গে মুখোমুখি তো কখনো ঠাট্টা করি না, আজ করলাম। তাছাড়া এমনিতে আপনাকে আমি তুমি করে বলি, চিঠিতে আপনি লিখছি। প্রভেদটা কি আপনার চোখে পড়েছে? নাসিম ভাই, আজ আমার খুব একটা কষ্টের দিন। আমার বাসার কাজের ছেলেটা মারা গেছে। ওর নাম অন্তু মিয়া। একদিন ভিক্ষা করতে এসেছিল। আমি ভাত তরকারি খেতে দিয়ে বললাম, কাজ করবি অন্তু? সে হাসতে হাসতে বলল, যে না। খেয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যাবেলা একটা মাদুর নিয়ে উপস্থিত, সে থাকবে। ছেলেটা হাসপাতালে মারা গেছে, আমি তাকে দেখতেও যাইনি। আপনি হলে কি করতেন আমি জানি। হাসপাতালে ছোটাছুটি করে হইচই করে একটা কাণ্ড ঘটাতেন। মৃত্যু সংবাদ পাওয়ার পর শব্দ করে কাঁদতে শুরু করতেন, চারপাশে লোক জমে যেত। ভাই একবার খাঁচা ভর্তি মুনিয়া পাখি কিনে আনল। কয়েকদিন যেতেই একটা পাখি অসুস্থ হয়ে গেল। সে অন্য পাখিগুলো থেকে নিজেকে সরিয়ে নিল। তার পালক ফুলে গেল। সে একা একা মৃত্যুর জন্য তৈরি হল। একটি পাখিও তাকে দেখতে আসে না। পাখিদের এই অদ্ভুত সাইকোলজিতে আমরা সবাই খুব মজা পেলাম। আপনাকে যখন বলা হলো, আপনি মোটেই মজা পেলেন না, অসম্ভব দুঃখিত হলেন। অসুস্থ পাখিটাকে বাঁচাবার আপনার সে কি চেষ্টা! দেশে পশু ডাক্তার আছে, পাখি ডাক্তার নেই বলে আপনার কি রাগারাগি! পাখিটা মারা গেল আপনার কোলে। আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। রেগে অস্থির হয়ে ভাইয়াকে বললেন, গাধা, তোকে কে পাখি কিনে আনতে বলেছে? আপনি যে কি চমৎকার একজন মানুষ তা কি আপনি জানেন নাসিম ভাই? জানেন না। বাবু ভাইয়াও অসাধারণ একজন মানুষ। আপনাদের দুজনকে একসঙ্গে দেখলে আমার কি যে ভালো লাগে। আমি খুব সাধারণ একটি মেয়ে বলেই অসাধারণ মানুষদের অবাক হয়ে দেখি। আমি আপনাকে অবাক হয়ে দেখতাম। অসাধারণ মানুষদের স্বপ্নগুলিও খুব অসাধারণ হয়। কিন্তু আশ্চর্য, আপনাদের দুজনের স্বপ্নগুলি খুবই সাধারণ। ভাতের হোটেল দেয়াতেই স্বপ্নের শেষ। অথচ আমি কত সাধারণ একটা মেয়ে, কিন্তু অসাধারণ আমার স্বপ্ন। স্বপ্নটা কি আপনাকে বলি। আমি শহর থেকে অনেক দূরে বিরাট জায়গা জুড়ে একটা বাগান বাড়ি করব। সেই বাড়িতে থাকবে অসংখ্য ঘর, কিন্তু মানুষ মাত্র দুজন।
বাড়ির চারদিকে ঘন বন, বাড়ির পেছনে একটা পুকুর, পুকুর ভর্তি জলপদ্ম। জানি না জলপদ্মের ধারণা হঠাৎ কি করে আমার মাথায় এলো। এমন না যে আমি খুব কাব্যিক স্বভাবের মানুষ। হয়তো ছোটবেলায় কোনো একটা গল্পের বইয়ে জলপদ্মের কথা পড়েছিলাম, কিংবা কে জানে, হয়তো বাবার কাছে জলপদ্মের গল্প শুনেছি, সেটাই মাথায় ঢুকে গেছে। আপনার কি মনে আছে, একদিন আমি আপনাকে বলেছিলাম, নাসিম ভাই, আমাকে একদিন জলপদ্ম দেখিয়ে আনবে? আপনি বিরক্ত হয়ে বললেন, জলপদ্ম আমি কোথায় পাব? বলদা গার্ডেনের পুকুরে আছে। আমার খেয়ে দেয়ে কাজ নেই, তোকে নিয়ে বলদা গার্ডেনে ঘুরে বেড়াবো, যা ভাগ। আমি কিন্তু ঘ্যান ঘ্যান করতেই থাকলাম। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আপনি আমাকে নিয়ে গেলেন। সেদিন বলদা গার্ডেন বন্ধ ছিল, আমরা ঢুকতে পারলাম না। আপনি বিরক্ত হয়ে বললেন, হলো জলপদ্ম দেখা, এখন বাসায় ফিরি চল, দিনটা নষ্ট হলো। এখন তো জায়গাটা চিনে ফেলি, কাল একবার এসে দেখে যাস। ধর, এই 20 টাকা রেখে দে, রিক্সা ভাড়া। নাসিম ভাই, জলপদ্ম আমার দেখা হয়নি। জলপদ্ম আমি আপনার সঙ্গে দেখতে চেয়েছিলাম। কিছু কিছু জিনিস আছে একা দেখা যায় না, দুজনে মিলে দেখতে হয়। আজ আপনাকে এসব লেখা অর্থহীন, তবু লিখলাম। যদি অন্যায় করে থাকি ক্ষমা করবেন। আমার জীবনে বলতে গেলে কোনো অন্যায়ই করিনি, একটা না হয় করলাম। তাতে কারো যদি ক্ষতি হয় আপনার হবে, আপনার খানিকটা ক্ষতি হলে হোক না। আমার বিয়ের দিন আপনি যখন বরযাত্রী খাওয়ানো নিয়ে খুব ব্যস্ত, তখন আমি রুবাকে দিয়ে আপনাকে ডেকে পাঠালাম। আমি সেজেগুজে খাটে বসে আছি, আপনি ঘরে ঢুকে আমাকে দেখে হকচকিয়ে গেলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, ডেকেছিস কেন? বিয়ে হয়ে চলে যাচ্ছি, আর তো দেখা হবে না, সালাম করবার জন্য ডাকলাম। আমি আপনার পা ছুঁয়ে সালাম করলাম। ঘর ভর্তি লোক, আপনি অপ্রস্তুত মুখে হাসছেন। আমি বললাম, নাসিম ভাই, তুমি এমন কাঠের মতো দাঁড়িয়ে আছো কেন? মাথায় হাত দিয়ে দোয়া করো। নাকি আমি এতই খারাপ মেয়ে যে আমার মাথায় হাত দেয়া যাবে না? আপনি আমার মাথায় হাত দিয়েছিলেন। কি দোয়া করেছিলেন আপনি? প্রিয়জনদের দোয়া কখনো ব্যর্থ হয় না। এই পৃথিবীতে আপনার চেয়ে প্রিয়জন আমার কে আছে? আপনার দোয়া ব্যর্থ হলো কেন বলুন তো? দরজায় শব্দ হচ্ছে। ইলা দরজা খুলল। হাসান দাঁড়িয়ে আছে। চিঠিটা কি শেষ হয়েছে ভাবি? হ্যাঁ। তাহলে খামের উপর ঠিকানাটা লিখে দিন, আমি নিয়ে যাই। ইলা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, চিঠি দেব না, আমি মুখেই বলবো, তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হবেই। জি আচ্ছা ভাবি। আরেকটা কথা, আমাদের পেছনের বাড়ির ফ্ল্যাটে যে ছেলে তিনটা ঢুকেছিল তাদের তুমি দেখেছ, তাই না? জি। তাদের তুমি চেনো, অন্তত একজনকে খুব ভালো করে চেনো, চেনো না? জি। পুলিশকে বলনি কেন? সাহস নাই ভাবি। ইলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমাকে একটা মজার কথা বলি। ছেলে তিনটাকে আমিও দেখেছি। ওই দিন আমি পেছনের বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওরাও আমাকে দেখেছে। ওরা ওই বাড়ি থেকে কিছু নিয়ে যায়নি, ওদের সঙ্গে টেলিভিশন সেট ছিল না। জি ভাবি, আমি জানি। আচ্ছা ঠিক আছে হাসান, তুমি যাও, আমার মাথা ধরেছে, আমি শুয়ে থাকব। আপনার কি শরীর খারাপ ভাবি? একটু বোধহয় খারাপ। ডাক্তার ডেকে আনবো? না, ডাক্তার লাগবে না। ইলা দরজা বন্ধ করে চিঠির কাছে ফিরে গেল। কয়েকটা লাইন বাকি আছে। সেই বাকি লাইনগুলো লিখতে ইচ্ছে করছে না, তার খুব খারাপ লাগছে। চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ল, ছেঁড়ার টুকরোগুলো নিজের সুটকেসে রেখে ঘুমোতে গেল। দুপুরে রান্না হয়নি, রান্না করতে ইচ্ছা করছে না। জামান বলে গেছে আজ দুপুরে বাসায় খাবে, তবু রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না। শরীরটা এত খারাপ লাগছে।
ইলার ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। একটানা বেল বেজেই যাচ্ছে। ইলা উঠে গিয়ে দরজা খুলল। জামান দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ কঠিন। সে ইলার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কি করছিলে? ঘুমোচ্ছিলাম। আজ দুপুরবেলা ঘুমোচ্ছ? আমার শরীরটা ভালো না, আমি আজ কিছু রাঁধিনি। তুমি একটু হোটেল থেকে কিছু খেয়ে এসো। তোমার ভাই এসেছিল আমার কাছে, আমার অফিসে। ও, কি জন্য এসেছিল জিজ্ঞেস করলে না? কি জন্যে? 2000 টাকার জন্য এসেছিল। পুলিশকে নাকি ঘুষ দিতে হবে। তার যে বন্ধু আছে নাসিম, বিজনেস পার্টনার, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। এখন আছে লালবাগ থানা হাজতে। টাকা আমি তাকে দেইনি, কারণ আমার ধারণা তার কাছে টাকা আছে। না থাকলে কিছুদিন পর পর বোনকে টাকা দেয় কি করে, ঠিক না? হ্যাঁ, ঠিক। নিচে হাসানের সঙ্গে দেখা হলো, গায়ে নতুন শার্ট। আমাকে দেখে খুব খুশি হয়ে বলল, তুমি কিনে দিয়েছ। শার্টটার কত দাম পড়ল? 321। এরকমই হবার কথা, বিদেশি জিনিস। ইলা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। এখন না, এখন আমি বেরোবো, জয়দেবপুর যাব। রাত 11টার দিকে ফিরব, তখন কথা হবে। আচ্ছা, আমি হাসানকে বলবো গেট খোলা রাখতে। তুমি আমাকে বোকা ভাবলে কেন ইলা? আমি কাউকে বোকা ভাবি না। আমাকে ভেবেছ? তুমি ভেবেছ মানিব্যাগ চুরির ব্যাপারটা আমি কখনো ধরতে পারবো না। দুজন তাকিয়ে আছে দুজনের দিকে। একসময় জামান উঠে দাঁড়ালো। ইলা বলল, আজ আমি যাত্রাবাড়িতে আমার মার কাছে যাব। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমি ফিরে আসব, রাত 11টার আগে অবশ্যই ফিরে আসব। জামান বিচিত্র ভঙ্গিতে হাসল। জামানকে অবাক করে দিয়ে ইলাও তার দিকে তাকিয়ে হাসল। কেন জানি এই মানুষটাকে এখন আর তার ভয় লাগছে না। হাসান গেটের কাছে দাঁড়িয়েছিল। ইলাকে দেখে বলল, কোথায় যাচ্ছেন ভাবি? ইলা হাসল। হাসান বলল, রিক্সা ডেকে দিই? দাও। শার্টটায় তোমার খুব সুন্দর লাগছে হাসান, খুব মানিয়েছে। হাসান মাটির দিকে তাকিয়ে হাসল। ইলা বলল, তুমি সবসময় এমন ছোট হয়ে থাকো কেন? ছোট মানুষ ভাবি, এই জন্যই ছোট হয়ে থাকি। বড় মানুষ আবার চেষ্টা করলে কেমন হয়? কিভাবে হব? চেষ্টা করলেই পারবে। তোমার মতো চমৎকার একটা ছেলে সারা জীবন মাথা নিচু করে থাকবে, ভাবতেও খারাপ লাগে। পরের আশ্রয়ে থাকি, তা ঠিক। এই আমাকেই দেখো না, পরের আশ্রয়ে আছি বলেই আমার নিজেরও মাথাটা নিচু। সারাক্ষণ ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকি। সাহস গেছে নষ্ট হয়ে। অথচ এত বড় একটা ঘটনা আমি দেখলাম, ছেলে 3টাকে বেরুতে দেখলাম, অথচ কাউকে কিছু বললাম না। ঠিক তোমার মতো অবস্থা, ঠিক না হাসান? হাসান কিছু বলল না। ইলা বলল, এই জায়গাটা কোন থানার আন্ডারে তুমি জানো? মোহাম্মদপুর থানা। তুমি আমাকে একটা রিক্সা ঠিক করে দাও। আমি প্রথমে যাব মোহাম্মদপুর থানায়, যা জানি ওদের বলবো। এতে কিছু লাভ হবে না ভাবি। লাভ হোক না হোক আমি বলবো। অন্যের লাভের ব্যাপার না, আমার লাভ হবে। আমার সাহস নষ্ট হয়ে গিয়েছিল, বলার সঙ্গে সঙ্গে আমার সাহস ফিরে আসবে। তুমি বোধহয় জানো না হাসান, একসময় আমি খুব সাহসী মেয়ে ছিলাম। হাসান একটা রিক্সা এনে দিল। ইলা রিক্সায় উঠল। রিক্সাওয়ালাকে বলল, হুট ফেলে দিন। খুব রোদ আম্মা। থাক রোদ, চারদিক দেখতে দেখতে যাই। ইলাকে অনেক জায়গায় যেতে হবে। প্রথমে যাবে মোহাম্মদপুর থানায়, তারপর যাবে মার কাছে। মার সঙ্গে ওই দিন খুব খারাপ ব্যবহার করেছিল। আজ মাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ সে কাঁদবে। সেখান থেকে যাবে বি করিম সাহেবের কাছে। সব শেষে যাবে লালবাগ থানায়। অনেক কাজ। রিকশায় এগোচ্ছে। নীল শার্ট পরা চমৎকার চেহারার একটা ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বি করিম সাহেব খুশি খুশি গলায় বললেন, আরে এসো এসো,
তোমার নাম তো পরি, তাই না? ইলা বি করিম সাহেবকে বিস্মিত করে তার পা ছুঁয়ে সালাম করে ফেলল। নিচু গলায় বলল, আমার নাম ইলা, শুধু বাবা আমাকে পরি ডাকতেন। তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম। ঠিকানা রেখে যাওনি? ঠিকানা রেখে গেলে নিজেই যোগাযোগ করতাম। তোমার জন্য সুসংবাদ আছে, মজিদ নতুন নায়িকা ট্রাই করতে রাজি হয়েছে। তার কাছে একদিন তোমাকে নিয়ে যাব। তবে তার আগে তোমার একগাদা ছবি দরকার। ভালো ফটোগ্রাফার দিয়ে কিছু ছবি তোলাবে। আমি একজন ফটোগ্রাফারের নাম ঠিকানা দিয়ে দিব, ওকে দিয়ে ছবি তোলাবে। ব্যাটা কাজ ভালো করে, তবে স্বভাব চরিত্র খারাপ। ছবি তোলা শেষ হলেই ঘাট ধরে বিদায় করে দেবে, ঠিক আছে? নায়িকা হবার জন্য কিন্তু আমি আপনার কাছে আসিনি। আমি আগেও আপনাকে বলেছিলাম, আপনি বোধহয় আমার কথা মন দিয়ে শোনেননি। তাহলে আমার কাছে কেন আসো? এমনি আসি। কোনো কারণ ছাড়াই আমার কাছে আসো? কারণ একটা আছে, তবে সেই কারণ আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে না। বি করিম খানিকটা গম্ভীর থেকে বললেন, আমি বাংলাদেশের ছবির স্ক্রিপ্ট লিখি। আমার কাছে সব কারণই বিশ্বাসযোগ্য। ব্যাপারটা কি বলো? ভেতরে এসে বলি। এসো, ভেতরে এসো। ইলা ঘরে ঢুকল। আজকের ঘরদোয়ার অন্য দিনের মতো অগোছালো নয়। পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরে ঝাঁট দেয়া হয়েছে। বইপত্র ছড়ানো ছিটানো নয়, সাজানো। তবে মেঝেতে খবরের কাগজ বিছানো, একটা টিফিন ক্যারিয়ার, থালা, গ্লাস। ভদ্রলোক বোধহয় খেতে বসবেন। শোনো পরি, আমি এখনো ভাত খাইনি, ভাত নিয়ে বসবো। তোমার যা বলার তুমি চট করে বলে চলে যাও। ইলা হ্যান্ডব্যাগ খুলে একটা B2 সাইজের ছবি বের করে এগিয়ে দিল। নিচু গলায় বলল, ছবিটা দেখুন। করিম সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে বললেন, দেখলাম। আপনার সঙ্গে এই ছবিটার মিল আছে না? খানিকটা আছে, তবে এই ভদ্রলোকের চোখ বড় বড়, আমার চোখ ছোট। কার ছবি? এটা আমার বাবার ছবি। ও, বাবা যখন মারা যান তখন আমরা সবাই খুব ছোট। আমার ছোট বোনটার বয়স 1 বছর, আমার 4 বছর, আর আমার বড় ভাইয়ের বয়স 7। আমার অবশ্য বাবার চেহারা মনে আছে। 4 বছর বয়স হলে মনে থাকারই কথা। ইলা শান্ত গলায় বলল, মানুষের সঙ্গে মানুষের চেহারায় মিল থাকতেই পারে, এটা তেমন কিছু না। এটাকে কোনো রকম গুরুত্ব দেওয়া ঠিক না। তারপরও আপনার কাছে আসতে আমার ভালো লাগে। আপনি বিরক্ত হন, ভাবেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি। আর ভাবব না, তুমি বসো। তোমার মুখটা শুকনো লাগছে। দুপুরে কিছু খেয়েছ? জি না। আমার সঙ্গে চারটা খাবে? ইলা কিছু বলল না, চুপ করে রইল। বি করিম সাহেব বললেন, এসো পরি, হাত ধুয়ে এসো। হোটেলের খাবার ভালো হবে না, তবু খাও। ইলা হাত ধুয়ে খেতে বসল। করিম সাহেব খেতে খেতে কৌতূহলী চোখে মেয়েটিকে দেখছেন। তার নিজেরই খানিকটা অস্বস্তি হচ্ছে। পরি, জি? তোমার যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে বলো। আমার অর্থ এবং ক্ষমতা দুইই সীমিত, তবু আমি সাধ্যমতো চেষ্টা করব। জি আচ্ছা। তোমার কি কোনো সমস্যা আছে? আছে। আমার খুব আপন একজন মানুষ লালবাগ থানা হাজতে আটকা আছেন। আপনি তাকে ছাড়িয়ে আনতে পারবেন? কোন অপরাধে তাকে ধরা হয়েছে সেটা না জানলে বলতে পারবো না। টাকা পয়সাও লাগবে। এদেশের পুলিশ তো টাকা ছাড়া কথা বলে না। আমি টাকা নিয়ে এসেছি। ইলা করিম সাহেবকে একটা খাম বাড়িয়ে দিল। তিনি বিস্মিত হয়ে বললেন, এ তো অনেক টাকা। জি, অনেক টাকা। কত আছে এখানে? 56,000 ছিল, আমি কিছু খরচ করেছি। এখন কত আছে জানি না। করিম সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তুমি চাচ্ছ ওকে বের করে আনতে যে টাকা লাগে তা এখান থেকে দেব, আর বাকি টাকাটা ওর হাতে দেব? জি। তুমি চাচ্ছ না যে ব্যাপারটা কেউ জানুক? আপনি ঠিকই ধরেছেন। বেশ, করা হবে। ছেলের নাম দিয়ে যাও আর ঠিকানা দাও।
খামের ভেতর একটা কাগজ আছে। তুমি কি ওকে কোনো চিঠি দেবে? জি না। নিজের পরিচয় গোপন রাখতে চাও? জি। আমি এখন উঠব। সে কদমবুসি করার জন্য নিচু হল। বি করিম সাহেব হাসি মুখে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। ভদ্রলোক চিরকুমার, সারা জীবন একা কাটিয়েছেন। তার জন্য কোনোরকম অতৃপ্তি তিনি বোধ করেননি। আজ করলেন। আজ হঠাৎ মনে হল তার বিরাট ভুল হয়েছে। সংসার করলে হতো। এই মেয়ের মতো একটা মেয়ে তাহলে তার থাকত। চাচা যাই? করিম সাহেবের খুব ইচ্ছে করল বলেন, আবার এসো মা। বলতে পারলেন না। দীর্ঘদিন মা ডাকেন না। আজ হঠাৎ করে কাউকে মা ডাকা সম্ভব না। তিনি কোমল গলায় বললেন, আবার এসো। ইলা বলল, আমি আর আপনাকে বিরক্ত করব না। নাসিম কম্বলের উপর শুয়েছিল। হাজতে আরও কিছু কয়েদি আছে, তারা মেঝেতে গাদাগাদি করে বসা। কম্বলের বিশেষ ব্যবস্থা নাসিমের জন্যে। তাকে চেনার কোনো উপায় নেই। পুলিশি মারের কারণে মুখ ফুলে বিভৎস দেখাচ্ছে। সবচেয়ে বেশি ফুলেছে নাক। মনে হচ্ছে নাকের হাড় ভেঙেছে। বাঁ চোখ বন্ধ হয়ে আছে। ডান চোখ অক্ষত, তবে লাল হয়ে আছে। পুলিশি মারের ধরন এমন হয় যে বাইরে থেকে কিছু বোঝা যায় না। নাসিমের বেলায় ব্যতিক্রম হয়েছে। মারের কারণেই অন্য হাজতিরা নাসিমের প্রতি মমতা দেখাচ্ছে। কম্বল হচ্ছে মমতার প্রকাশ। হাজতখানার একমাত্র কম্বলটি ভাঁজ করে নাসিমকে দেয়া হয়েছে, যাতে সে শুয়ে থাকতে পারে। ইলা হাজতের দরজার কাছে এসে দাঁড়াল, সন্ধ্যার ঠিক আগে আগে। প্রথম দর্শনে সে চিনতে পারল না, অবাক হয়ে তাকিয়ে রইল। নাসিম হাসি মুখে বলল, আরে তুই তুই কোত্থেকে? তোকে কে খবর দিল? আমি বাবুকে এত করে বারণ করলাম যেন তোকে খবর না দেয়া হয়। তুই শুধু শুধু দুশ্চিন্তা করবি। তুমি করেছ কি? মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যাকে বলে ভুল বোঝাবুঝি। তোমাকে এরকম করে মেরেছে কেন? পুলিশ ধরেছে, মারবে না? তাও তো আমাকে কম মেরেছে। এর নাম কম মরা? বাদ দে বাদ দে, মেয়ে ছেলের এসব জায়গায় আসাই ঠিক না। তোর অল্পতে নার্ভাস হয়ে যাস। বাবুকে এত করে বলেছি যেন কাউকে কিছু না জানায়। সে মনে হয় মাইক নিয়ে ঢাকা শহরে বের হয়ে পড়েছে। দুপুরে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে রুবা এসে উপস্থিত। তারপর বিশ্রী কাণ্ড। টিফিন ক্যারিয়ার ফেলে দিয়ে চিৎকার করে কান্না। আরে হাজতখানা কি কান্নাকাটির জায়গা? দুনিয়া শুদ্ধ মানুষ তাকিয়ে দেখছে। কাঁদতে হয় বাড়িতে বসে, দরজা বন্ধ করে কাঁদবি। হাটের মধ্যে কাঁদার দরকার কি? বাবুর সঙ্গে দেখা হচ্ছে না। দেখা হলে কঠিন কিছু কথা শুনিয়ে দিতাম। ভাইয়া কোথায়? আমাকে বের করার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে নানা জায়গায় ছোটাছুটি করছে। ভাবটা এরকম যেন আমাকে ফাঁসিতে ঝোলাচ্ছে। এক্ষুনি এখান থেকে বের করতে হবে। আরে 2-1 দিন পরে বের হলে তো ক্ষতি কিছু নেই। এত অস্থির হবার কি আছে? আর শোন, সন্ধ্যা হয়ে গেছে, তুই খামোকে এখানে দাঁড়িয়ে থাকিস না, বাসায় চলে যা। তোর কি শরীর খারাপ নাকি রে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার শরীর ভালোই আছে। নাসিম ভাই, তুমি শুয়ে আছো, শুয়ে থাকো। তোমাকে উঠে দাঁড়াতে হবে না। নাসিম উঠে দাঁড়ালো। ইলা বলল, তোমার বাঁ চোখ কেমন ফুলে আছে? চোখে কিছু হয়নি তো? চোখ ঠিক আছে। সকালের দিকে ঝাপসা দেখছিলাম, এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। তুমি একদিনও আমাকে দেখতে যাওনি নাসিম ভাই। ছোটাছুটি করেই সময় পাই না। দেখি যাব এবার। জামান সাহেব ভালো আছেন? হ্যাঁ। তাকে আমার সালাম দিবি। অতি ভদ্রলোক। কিছুদিন আগে রাস্তায় একবার দেখা হয়েছিল। আমাকে রেস্টুরেন্টে নিয়ে চা সিঙ্গারা খাওয়ালেন। জয়দেবপুর একটা বাড়ি কিনেছেন বলে বললেন। ঠিকঠাক করছেন। বাড়ির পেছনে পুকুর আছে। আমি জামান সাহেবকে বললাম, আপনি ভাই ওই পুকুরে কিছু জলপদ্ম লাগাবেন। আমাদের ইলার খুব শখ। লাগিয়েছেন জলপদ্ম? জানি না। লাগাবে নিশ্চয়ই। অবশ্যই লাগাবে। আমি চারা জোগাড় করে দেব। কোথাও পাওয়া না গেলে বলদা গার্ডেন থেকে জোগাড় করব। কেয়ারটেকারকে ভুজং ভাজং দিয়ে ব্যবস্থা করতে হবে। এমনিতে রাজি না হলে পা চেপে ধরব। ইলা হেসে ফেলল। খুবই আশ্চর্যের ব্যাপার। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। অন্যের কাছ থেকে গোপন করার মতো পানি নয়,
ফোঁটায় ফোঁটায় পানি আসছে। নাসিম বিস্মিত হয়ে বলল, কি যন্ত্রণা, কাঁদছিস কেন? চোখ মোচ। ইলা শাড়ির আঁচলে চোখ ঢেকে শব্দ করে কেঁদে উঠল। থানার সেকেন্ড অফিসার কান্নার শব্দে এগিয়ে এলেন। নাসিম অসহায় চোখে তাকিয়ে আছে, কি করবে বা বলবে ভেবে পাচ্ছে না। ইলা বলল, নাসিম ভাই, আমি যাই। আচ্ছা যা, তোর অবস্থা দেখে তো আমি ঘাবড়ে যাচ্ছি। শরীর মনে হয় বেশি খারাপ। এত অল্পতে কান্নাকাটি করার মেয়ে তো তুই নোস। তোর সমস্যাটা কি বলতো? সমস্যা কিছু না, আমার বাচ্চা হবে নাসিম ভাই। 3 মাস যাচ্ছে, কাউকে কিছু বলিনি, তোমাকে প্রথম বললাম। নাসিমের মুখ হা হয়ে গেল। মেয়েটার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল? বাচ্চা হবার খবর কি হাটের মধ্যে বলার জিনিস? হাজতিরা কান পেতে শুনছে, কথাবার্তা আর একটু সাবধানে বলা উচিত না? নাসিম ইলাকে ধমক দিতে গিয়েও দিল না, নিজেকে সামলে নিল। একটা খুশির কথা বলেছে, এই সময় ধমকাধমকি করা ঠিক হবে না। পরে এক সময় বুঝিয়ে বলতে হবে। যাই নাসিম ভাই। অনেকক্ষণ ধরে তুই যাই যাই করছিস, চাচ্ছিস তো না? এইবার যাব। একটা কথা শুধু জিজ্ঞেস করে যাই, আমার বিয়ের দিন আমি তোমাকে সালাম করলাম, তখন তুমি আমার জন্য কি দোয়া করেছিলে? মনে নেই। মনে করার চেষ্টা করো। তুই বড় বিরক্ত করছিস শিলা, যা বাসায় যা। নাসিম সেকেন্ড অফিসারের দিকে তাকিয়ে বলল, স্যার মেয়েটাকে একটা রিক্সা করে দেন, ওর শরীরটা খারাপ। রিক্সাওয়ালাকে বলে দেবেন যেন খুব সাবধানে নিয়ে যায়, ঝাঁকুনি না দেয়। মেয়েটা খুবই অসুস্থ। আশ্চর্যের ব্যাপার, এই সাধারণ কথাগুলি বলতে বলতে নাসিমের গলা ধরে এলো। বন্ধ হয়ে যাওয়া ফুলে ওঠা চোখ দিয়ে পানি পড়তে লাগল। ইলা খুব সুন্দর করে সেজেছে। বিয়ের লাল বেনারসিটা পরেছে, ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে। বিয়ের সময় জামান তাকে অনেক গয়না দিয়েছিল, আজ সে সবই পরেছে। বিছানায় নীল চাদর বিছিয়ে সে বসেছে মাঝখানে। সদর দরজা খোলা। অন্যদিন দরজা খোলা রাখলে সে ভয়েই মরে যেত। আজ এতটুকু ভয় করছে না। সে পা গুটিয়ে খাটে বসে আছে, অপেক্ষা করছে জামানের জন্যে। তার 11টায় ফেরার কথা। 11টা বাজতে খুব বেশি বাকি নেই। নীল বিছানায় লাল বেনারসি পরা ইলাকে দেখাচ্ছে জলপদ্মের মতো। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প জলপদ্ম। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। হুমায়ুন আহমেদ নামের যে প্লেলিস্টটা আমাদের এই চ্যানেলে আছে, সেই প্লেলিস্টে হুমায়ুন আহমেদের অনেকগুলো গল্প পড়া আছে। সেই গল্পগুলো আপনারা শুনে দেখতে পারেন। যদি না শুনে থাকেন, যে কোনো গল্পের নাম দিয়ে পাশে কল্লোল লিখে সার্চ করলে যদি আমাদের চ্যানেলে পড়া হয়, সেই গল্প আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের হোম পেজ থেকে প্লেলিস্টে গিয়ে লেখকদের ক্যাটাগরিক্যালি যেই প্লেলিস্টগুলো আছে, সেখান থেকে আপনারা গল্প শুনে নিতে পারেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।